এবার মানিকতলায় চলে যাব। গতকাল আমরা জানিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হচ্ছেন প্রয়াত সদন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, এবং সুপ্তি পাণ্ডে তৃণমূলের প্রার্থী হচ্ছেন। এখনো যদিও ঘোষণা হয়নি। মানিকতলা কেন্দ্রে আজ সকাল থেকেই দেওয়াল লিখন শুরু হয়ে গেছে সুপ্তি পাণ্ডের নামে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার প্রতিবেদন। নবান্নের বৈঠকের পরই নাম দিয়ে দেওয়াল লেখা শুরু হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখন শুরু। মানিকতলা বিধানসভা উপনির্বাচন, যে উপনির্বাচন 2 বছরেরও বেশি সময় আটকে ছিল, আর তারপর তৃণমূল সুপ্রিমোর যে নির্দেশ, সেই নির্দেশ পেয়ে একেবারে কর্মীরা নেমে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, আমরা দেখছি যে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। যে নির্দেশ নবান্ন থেকে এসেছে তারপরই কাজ শুরু করে দিয়েছেন। জামাই ষষ্ঠীর দিন সকালেও তাই প্রচারে খামতি নেই তৃণমূল কংগ্রেসের। ক্যামেরায় মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর আবার কোচবিহারের দিকে চোখ রাখবো, কারণ পর 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 পঞ্চায়েত দখল করছে তৃণমূল। কোচবিহারে ফলাফল খারাপ হওয়ার পর থেকেই এ পর্যন্ত পাঁচটা আরো একটা পঞ্চায়েত দখল করলো বিজেপি। ভেটাগুড়ি তুফানগঞ্জের পর ফের পঞ্চায়েত দখল তৃণমূলের। ঢাংটিগুড়ির 3 পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগ। তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। গ্রামীণ উন্নয়নের জন্য পার্টিতে জয়েন করেছি, যাতে গ্রামের উন্নয়ন করতে পারি, গ্রামের সাফল্য তৈরি করতে পারি, এই আশা রেখে আমি এখানে চলে যাব সরাসরি প্রতিনিধি শুভঙ্করের কাছে। শুভঙ্কর, কোন রহস্যে এই পর পর পাঁচটা পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির? হ্যাঁ অয়নদা, দেখো গত পঞ্চায়েত নির্বাচনে 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলার 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 24টি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। বাকি 104টি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে ছিল। কিন্তু লোকসভা নির্বাচনে ফল বেরোনোর পর থেকেই দেখা যাচ্ছে বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েতগুলি একে একে তৃণমূল দখল করতে চলেছে। ইতিমধ্যেই নিশীথের গড় ভেটাগুড়ির 2টো গ্রাম পঞ্চায়েত দখল করে ফেলেছে তৃণমূল। গতকাল আমরা দেখেছিলাম তুফানগঞ্জের বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। এরপর আজ কোচবিহার 2 ব্লকের, অর্থাৎ এটি উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেখানকার ঢাংডিগুড়ি গ্রাম পঞ্চায়েত, সেই ঢাংডিগুড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নিচ্ছে তৃণমূল। এদিন ঢাংডিগুড়ি গ্রাম পঞ্চায়েতের 3 জন পঞ্চায়েত সদস্য কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছে। এর ফলে এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আসন সংখ্যা 23টি আসনের মধ্যে পর হাতছাড়া হচ্ছে পঞ্চায়েত। বিজেপির কি বক্তব্য? যোগ দেওয়ায় এদের এবার তৃণমূলের আসন সংখ্যা হয়ে গিয়ে দাঁড়াচ্ছে 12 এবং বিজেপির 11। এর ফলে কার্যত বলাই যায় যে ঢাংডিগুড়ি গ্রাম পঞ্চায়েত এদিন তৃণমূলের দখল নিল। বিজেপির বক্তব্য চলে এসেছে, আমরা বিজেপির বক্তব্য দেখাবো। তার আগে তৃণমূলের সভাপতি, জেলা সভাপতি কি বলছেন একবার দেখাই। মোট আসন ছিল 23টি, তার মধ্যে আমরা পেয়েছিলাম 9, বিজেপি পেয়েছিল 14টি। আজকে 3 জন বিজেপি পঞ্চায়েত তারা আমাদের দলে যোগদান করছেন। এমনিতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা 12 হলো এবং বিজেপি 11 হলো। আর বিজেপির বক্তব্য, এই সব করছে তৃণমূল অগণতান্ত্রিক ভাবে। এরা ভয় দেখিয়ে পুলিশের মারফত এরা আমাদের পঞ্চায়েতদের তুলে নিয়ে যাচ্ছে এবং এরা প্রাণ ভয়ে ভীত হয়ে বাধ্য হচ্ছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করতে। আমরা প্রয়োজন পড়লে আইনি পথে যাব, আমরা এর শেষটা দেখে ছাড়ব। এবার সোহম চক্রবর্তী তৃণমূল বিধায়ক, তার মারধরের ঘটনায় যাব। গত শনিবার নিউ টাউনে এক রেস্তোরাঁর মালিককে মারধর করেন সোহম চক্রবর্তী, নিজে স্বীকারও করেছেন। সেই রেস্তোরাঁর মালিক এবার বিধাননগর পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন নিষ্ক্রিয়তার অভিযোগে। বিধাননগর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে গেলেন। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে আদালতে গেলেন সেই রেস্তোরাঁর মালিক। আদালতে রেস্তোরাঁর মালিক শনিবার রাতে রেস্তোরাঁ মালিককে মারধর সোহমের, এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। পুলিশ নিষ্ক্রিয়তার মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি। শুক্রবার পুলিশ নিষ্ক্রিয়তার এই মামলার শুনানির সম্ভাবনা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।
আর এই মুহূর্তে খবর, মোদীকে সংবিধান তোপ রাহুল গান্ধীর। এজেন্সি দিয়ে স্বৈরতন্ত্র চালানোর অভিযোগ মোদীর বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কোথায় এবং কিভাবে তোপ দাগলেন মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধী? দেখো, রাহুল গান্ধী আজকে ওয়েনারে রয়েছেন কেরলে, এবং সেখানেই বক্তব্য রাখার সময় তিনি বলেন যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হয়েছে এবং স্বৈরতন্ত্র চালিয়েছেন তারা, এবং নাম না করে বিজেপিকে বলেন। এবং সেখানেই তিনি উল্লেখ করেন যে সংবিধানকে যে স্পর্শ করা যাবে না, মানুষ তার জবাব দিয়ে দিয়েছে, এবং সংবিধান হচ্ছে মানুষের কণ্ঠ, এবং সেই কণ্ঠে তারা কারোর বক্তব্য শুনবেন না, এবং সেই জবাব মানুষই দিয়ে দিয়েছে। কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে যে স্বৈরতন্ত্র চালাচ্ছিল বিজেপি তথা নরেন্দ্র মোদী, সেই বিষয়ে কিন্তু আজকে ফের তোপ দাগেন রাহুল গান্ধী। ওকে মৈত্রী, আমরা আসছি তোমার কাছে, আবার আমি আসছি, কারণ তৃতীয়বার শপথ মোদী সরকারের ইতিমধ্যেই হয়ে গেছে। নয়া লোকসভা কবে থেকে শুরু হবে, বিশেষ অধিবেশন কবে, এই সব জানবো। রাজ্যসভার অধিবেশন কবে, সব জানবো তোমার কাছ থেকেই। মৈত্রী। অয়ন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজকে জানিয়েছেন যে আগামী 24 তারিখ থেকে, অর্থাৎ 24শে জুন থেকে লোকসভার অধিবেশন শুরু হবে। এনডিএ নতুন সরকার গঠন হওয়ার পর এই লোকসভা অধিবেশন প্রথম লোকসভা অধিবেশন হবে, এবং সেটি চলবে 3রা জুলাই পর্যন্ত। এই লোকসভা অধিবেশনে যে সমস্ত সাংসদরা রয়েছেন তারা শপথ গ্রহণ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির ভাষণ হবে, এবং সেই রাষ্ট্রপতি ভাষণের পরিপ্রেক্ষিতে ডিবেট সেটি চলবে। অন্যদিকে রাজ্যসভা তার অধিবেশন শুরু হবে 27 তারিখ থেকে, অর্থাৎ 27শে জুন থেকে রাজ্যসভার অধিবেশন শুরু হবে, এবং তা শেষ হবে 3রা জুলাই। ওকে, ধন্যবাদ। আর কিরেন রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রী, তিনি কি বললেন দেখুন। हर एक मेंबर ऑफ पार्लियामेंट का कंट्रीब्यूशन चाहिए, पार्लियामेंट को अच्छी तरह से सुचारू रूप से चलाना, और प्रधानमंत्री जी का दूरदृष्टि विजन है, उसके हिसाब से हम अच्छा संसद का सत्र चलाएंगे, और पार्लियामेंट में अच्छा बहस हो, कंस्ट्रक्टिव डिबेट एंड डिस्कशन होना चाहिए, ये देश का अपेक्षा है। बहुत अच्छा वाइब्रेंट पार्लियामेंट होना जरूरी है। जो आगामी लोकसभा राज्यसभा का सेशन होगा, उसमें सब लोग मिलकर के हम सकारात्मक भूमिका निभाएंगे। আর যাকে নিয়ে মোদী সরকার গঠন করলেন সেই চন্দ্রবাবু নাইডু আজকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। চন্দ্রবাবু নাইডুর শপথ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। চতুর্থবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন চন্দ্রবাবু নাইডু। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পবন কল্যাণ। 24 জন মন্ত্রীর সঙ্গে শপথ নেন চন্দ্রবাবু নাইডু। বিজয়ওয়াড়ায় কেসারপল্লী আইটি পার্কে শপথ গ্রহণ অনুষ্ঠান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।